ওকে, তাদের শুনতে পাচ্ছো? হ্যাঁ। ওকে, তো এখন আসি আমরা ওই অ্যালগোরিদমের আমরা সেকেন্ড পার্টে হচ্ছে পান্ডা গেল। পান্ডাতে তো এই বিষয়গুলো আমাদের ওরা বাতিল করলো বা র্যাঙ্কিংটা চেক করলো, কোয়ালিটি স্কোর। হ্যাঁ, সো এটা আসলে এইভাবে কাজ করে। তারপর আসলো পেঙ্গুইন, ঠিক আছে। পেঙ্গুইনে আসলো কি স্প্যামি অর ইরিলিভেন্ট লিঙ্ক, একটা আন্দাজি লিঙ্ক বসাই দিয়ে এসইও করছো, লিঙ্ক উইথ ওভার অপটিমাইজেশন অ্যাঙ্কর ট্যাগ। খামাখা এটা ওইটা অ্যাঙ্কর ট্যাগ বসায়, মানে অনেক অ্যাঙ্কর ট্যাগ বানায় রাখছে। তো ওই ব্যাপারগুলো তারা এখানে বাতিল করে দিল সিস্টেমের ভিতরে। এইভাবে কেউ যদি এসইও করে তাহলে এগুলো বাতিল হয়ে যাবে, ওই সাইটগুলো র্যাঙ্কিং এ আসবে না। তারপরে আসলো কি হামিং বার্ড। হামিং বার্ডে আসে কি হলো, কিওয়ার্ড স্টাফিং আবার ওই ব্যাপারটা আরো ক্লিয়ার করলো। এবং লো কোয়ালিটির যদি কন্টেন্ট থাকে, দেখা যাচ্ছে যে খুব ভালো না লেখাটা, মোটামুটি, তাহলে ওটা ওরা র্যাঙ্কিং এ নিবে না। বুঝা যাচ্ছে না? হুম। তারপরে হলো পিজন। পিজনে ওই জিনিসটা নিল যে পুওর অ্যান্ড অফ পেজ এসইও, যদি অফ পেজ এসইওটা পুওর হয়, ঠিক আছে, এন্ড তোমার অফ পেজটা হচ্ছে যে অন পেজ না, মানে সাইডের বাইরে, তাহলে ওরা কি করবে, র্যাঙ্কিং থেকে পিছনে পাঠায় দিবে। তারপরে আসলো কি মোবাইল। মোবাইল আসলো এটা 15 সালে, ল্যাক অফ মোবাইল ভার্সন অফ পেজ, পুওর মোবাইল ইউজেবিলিটি। আমার সাইট যদি মোবাইলে ভালো মতো দেখা না যায়, তাহলে তারা কি করবে, র্যাঙ্কিং এ পিছায় দিবে। বুঝা গেছে? হুম। আচ্ছা, র্যাঙ্ক ব্রেইন। র্যাঙ্ক ব্রেইন হচ্ছে ল্যাক অফ কোয়েরি স্পেসিফিক রিলেভেন্স ফিচার্স, শ্যালো কন্টেন্ট, পুয়ার ইউএক্স। ইউএক্স মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। দেখা যাচ্ছে একটা সাইডের কন্টেন্ট ভালো, মোটামুটি সবই ঠিক আছে, বাট পড়াই যায় না ভালো মতো, লাল একটা রং দিয়ে রাখছে, ঠিকঠাক মতো পড়া যাইতেছে না, কিন্তু কন্টেন্ট ভালো। তো সেটাকেও তারা কি করবে, র্যাঙ্কিং এ পিছায় দেবে। পোসামটা হচ্ছে এরকম যে টেন্স কম্পিটিশন ইন ইউর টার্গেট লোকেশন। দেখা যাচ্ছে আমি থাকি বাংলাদেশে আর বিদেশের বিষয় নিয়ে খুব বেশি কন্টেন্ট লিখছি, বাট লোকেশন বা আমার কন্টেন্টটা বাংলাদেশি। বুঝা গেছে? এই ধরনের ব্যাপার স্যাপার থাকলেও কিন্তু ও ও- ওটাকে মানে খুব বেশি র্যাঙ্কিং এ নিবে না। তারপর হচ্ছে ফ্রিট। থিন মানে হচ্ছে পুরুত্ব, অ্যাফিলিয়েট হেভি অর অ্যাড কন্টেন্ট সেন্ট্রিক, এরকম যদি কোনো জিনিস আসে তারা এটা পিছায় দিবে। এটা ব্যাপারটা কি এরকম, একটা সাইট ওপেন করলাম, খালি অ্যাড আর অ্যাড, কিচ্ছু নাই, খালি মানে কন্টেন্টের চেয়ে অ্যাড বেশি। তারপরে খালি এখানে ক্লিক করলে ওইখানে দৌড়ায়, অন্যান্য পেজে নিয়ে যায়, এরকম কিছু পেজ আসে না মাঝে মধ্যে? মানে পেজটা ভালো মতন পড়ার আগে এখানে দৌড়ায়, ওখানে দৌড়ায়, অ্যাড দেখায়, রেজিস্ট্রেশন করতে বলে। তো ওই ধরনের ব্যাপারগুলো ওরা কি করছে, এই র্যাঙ্কিং এ বাদ দিয়ে দিবে। এর পরে কি দিবে এটার এখনো আসলে আর নতুন অ্যালগোরিদম ওরা রিলিজ করে নাই বা জিনিসগুলো কি জানায় নাই। ওয়েবসাইটে কি রিলেটেড থাকে, যুক্ত থাকে? মানে মানে এই যে ফ্রেড, পেঙ্গুইন, তারপর যেগুলো যেগুলো দেখাইলি, এগুলো কি ওয়েবসাইটে কি থাকে, না এগুলো আলাদাভাবে করতে হয়, টেস্ট করতে হয়? মানে কি, এটা তো ওর সিক্রেট জিনিস, এটা তো জানাবে না। এটা আমি ওরা এরকম করে কাজ এটা কি করে। এটা কি বুঝে, ওয়েবসাইটে থাকে এই জিনিসটা? না না, আমি, তুমি বুঝো না এই ব্যাপারটা, আমি কথাটা বলি আবার। গুগল ক্রলারে তো আমরা পাঠাইলাম, তাই না? হ্যাঁ, 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 গুগল ক্রলার কি করে, সব কন্টেন্ট তো গুগলকে দিয়ে দেয়। হ্যাঁ। এখন গুগল বুঝবে কিভাবে কোথায় কি আছে, কোনটা আগে দিব কোনটা পরে দিব, কোন ওয়েবসাইট আগে দিব? হুম, হুম। ও, তাহলে তারপরে এগুলোর মাধ্যমে সে যাচাই বাছাই করে। এখন সে এগুলো ওদের ওদের সিস্টেমের ভিতরে এগুলো ওরা আছে, এই সিস্টেম রাখছে। গুলো ওরা তখন ওরা এটা মেনটেনিং করে, মানে মিক্সার করে, ফর্মুলাটা হুম, বানায়, হুম। বানায় একটা র্যাঙ্কিং তৈরি করে পেজের। ওই পেজটা তখন গুগলের মেইন পেজের মধ্যে পাঠায় দেয়। এইটা ওদের ভিতরের ব্যাপার, এটা কিভাবে করে এটা সম্পূর্ণটা ওরা কখনো বলে না। এটা যদি বলে তাহলে আচ্ছা। তো সবাই সার্চ ইঞ্জিন বানাবে। সবাই, হ্যাঁ, সেটাই। তো এটা একটা ব্যাপার যে হাউ সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম ওয়ার্ক। ঠিক আছে, আরো যদি জানতে চাও তা আমি একটু বুঝাই দেই যে হাউ টু চেঞ্জ এ লিটল লাইট বাল্ব। যে চেঞ্জ কিওয়ার্ডটাকে সে নিয়ে নিল, নিয়ে তোমার ওয়েবসাইটের সাথে চেঞ্জের সাথে মিলাইলো, এক্সচেঞ্জ করলো। বুঝা গেছে? এক্সচেঞ্জ করে অ্যাডজাস্ট করে যে অ্যাকচুয়ালি এই যে চেঞ্জ এবং বাল্ব এই দুইটা আছে কিনা তোমার ওয়েবসাইটে, যদি থাকে ও তখন আনে দিতে পারে। বুঝা গেছে? তো এইভাবে হুম। ওরা ওই র্যাঙ্কিং এর কাজগুলো করে।
এবং রিলিভেন্স অফ ওয়েব পেজ, দেখা যাচ্ছে একটা ওয়েব পেজ সাইকেলের ওয়েবসাইট চাচ্ছ, সাইকেলের ছবি টবি থাকলে সে বুঝে, হ্যাঁ, যে এটা সাইকেলের ওয়েবসাইট, তো সে তখন এটা গুগলে পাঠায় দেয়। দেখা যাচ্ছে চাচ্ছ কন্টেন্ট ভালো, খুব সুন্দর লেখছে, তো সেটাও সে গুগল বুঝে এবং সেটাকেও সে পাঠায় দেয়। তো এটার জন্য কিছু গাইডলাইন আছে, এগুলো ফলো করতে হয় কিভাবে কন্টেন্ট সুন্দর হবে। একটা পেজ ভালো, দেখতে সুন্দর, ঠিক আছে, মানুষ পড়তেছে, বোঝা যাচ্ছে, সেটাকেও সে পাঠায় দিবে। কনটেক্সট, দেখা যাচ্ছে আমি চাচ্ছি বাংলাদেশে বসে আমি আমেরিকার জিনিস চাচ্ছি, তো আমি কোন জিনিসটা দিলে ও আসলে বাংলাদেশ থেকে বসে আমার বুঝতে সুবিধা হবে, এই ব্যাপারটাও সে খেয়াল করে। বুঝা গেছে? এই ব্যাপারগুলো মূলত গুগল মেনটেন করে, আমাদের কিছু করার নেই। তা আমাদের কি উচিত, আমরা যখন কন্টেন্ট বানাবো এই বিষয়গুলো মাথায় রেখে যদি কন্টেন্ট বানাই, তাহলে কন্টেন্টটা হবে কি জবরদস্ত, তাই না? শানদার, জবরদস্ত, এবং এই কন্টেন্ট খুব সহজেই কি হয়ে যাবে, এসইও তে ঢুকে যাবে। তো ওয়েবমাস্টারের গাইডলাইন কি? এই ধরনের ব্যাপার স্যাপার অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, ওয়েবমাস্টাররা কি করবে কি করবে না, তো এটা নিয়ে আর ডিটেলসে গেলাম না, যেহেতু ওয়েবমাস্টার রিলেটেড একটা বড় বিষয়, ওটা আলাদা, ওইদিকে না যাই। তো এটা গেল। এখন আসি হচ্ছে, তাহলে গুগল অ্যালগোরিদমের কয়েকটা নাম বলো তো তোমরা, এখন তো শিখছো। হামিংবার্ড, পান্ডা, হামিংবার্ড, পেঙ্গুইন। ওটা তো সহজগুলো বলে দিল। কঠিনগুলো বল। সার্চ দিয়ে দেখো। বল। আরে মোবাইল আমার নামে তো একটা ছিল না? যেগুলো বলছে সেগুলাই মনে আছে, বাকিগুলো আমার মনে নেই। তো আর একটাও মনে নাই? আচ্ছা বল, ওগুলাই বল, কি বলছে? হামিংবার্ড, তারপর পান্ডা, তারপর র্যাংবেং, না, রেড, এগুলাও তো হয়। ডগ, ক্যাট, পেঙ্গুইন, পেঙ্গুইন। হ্যালো, ইসা দিয়া মনে পড়ে না? হ্যাঁ বললাম তো। বলতে হবে তো, দুই একটা তো বলতে হবে, যেগুলো আননোন, নাহলে তো সবাই বলবে যে আচ্ছা এটাই, এগুলা তো সবাই জানে। আচ্ছা, তো এটা এটা কে দিছে? এটা কেউ দেয় নাই, এটা আমি দিলাম তাহলে এখানে। এটা কেউ দেয় নাই না? আচ্ছা আমি এটা দিই। তো এই লিংকটা দেখো, এখানে মোটামুটি 8টা আছে, 8টা কন্টেন্ট আছে, তো এই কন্টেন্ট গুলো বেশ ভালো। এবং পান্ডা, পেঙ্গুইন, হামিংবার্ড, হামিংবার্ড কেউ বলে নাই, পিজন, বলছি আমি হামিংবার্ড। আমি তো বললাম। তারপরে পিজিএন। পোস্টন, তারপর ফ্রিট, ঠিক আছে। এখন বলো দেখি, আননোন দুইটা বলো দেখি সাদিয়া। ফ্রিট, তারপর র্যাঙ্ক ব্রেইন নাকি যেন, ফ্রিট পিজিএন। র্যাঙ্ক মোবাইল, ব্রেইন, মোবাইলটাও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোবাইলটা। মোবাইল, হ্যাঁ মোবাইল। তো কাজ হচ্ছে আজকের ওয়ার্কশপ, জিওন। মনে হইতেছে অনেক কিছু জানতেছো, অনেক কিছু শিখতেছো নাকি? অবশ্যই বস, তো আমার মাথা তো ঢুকতেছে। মাথা তো ঢুকতেছে, আচ্ছা। কিবোর্ড স্পিকারটাকে তার উপর দেখো না। যায় সব, তাহলে তো মুশকিল। তো সার্চ ইঞ্জিনের বেসিক, বেসিক আমার মনে হয় এটা বুঝাইতে হবে না, তোমরা পারবা। তারপর একটু বলো তো কি শিখছো বা দেখছো। ঘুরে ঘুরে বস একই কথা আসতেছে না। বেসিক বলতে এসইওটা কি, আসলে এসইওটা কিভাবে কাজ করে, এসইওটা কি জন্য করা হয়, এটাই বেসিক আর কি। সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে? হ্যাঁ ওকে, এসইও হয়, SEO কিভাবে কাজ করে? ব্যাপারটা এরকমই, যে ওই যে ব্যাপারগুলো বললাম আর কি, যে টোটাল বিষয়টা, পেজ র্যাঙ্কিং, কানেকশন, হ্যান হাবি জাবি, মানে এসইও সার্চ ইঞ্জিনে কিভাবে কাজ করে একটা ওয়েবসাইট, ওইটাই আর কি। ট্রলিং ট্রলিং এইসব। তো আমার মনে হয় এটা নিয়ে আরো খুব বেশি বোঝার দরকার নেই, তবে এটাকে হলো করে দেই। এখন আসি মেজর সার্চ ইঞ্জিন। মেজর সার্চ ইঞ্জিন বলো তো দুই একটা নাম। বাইডু, গুগল, বিং, Bing, তারপর ইয়েন্ডেক্স, আরো আছে অবশ্য। তারপর আস্ক, ask.com আছে। হ্যাঁ, ask.com ও ছিল, এখন নাই। আচ্ছা, ওয়েব র্যাঙ্কিং আর পেজ র্যাঙ্কিং, এটা নিয়ে আমরা একটু জানবো। প্রথমে তাহলে বলো তোমরা যে ওয়েব র্যাঙ্কিং আর পেজ র্যাঙ্কিং কি। সাদিয়া বলো তো। বুঝি না বস, এটা ভালো। সাদিয়া বলতে পারে? ওয়েব র্যাঙ্কিং বলতে একটা ওয়েবসাইট
কোন র্যাঙ্কে আছে সেটাই ওয়েব র্যাঙ্কিং। Ranking গুগলে কোন র্যাঙ্কে আছে বা ভিতরে সার্চ পেজগুলো ইঞ্জিনে কোন র্যাঙ্কে আছে সেটাই ওয়েব র্যাঙ্কিং। মেবি আমি এটুকু বুঝছি। ওকে, আর কেউ? সবুজ? না বস, আমি বুঝিনি। নেটটা দেই। ওকে, আমি একটু দেখাই দিই। আচ্ছা, পেজ র্যাঙ্কিং আর ওয়েব র্যাঙ্কিং। ওয়েব র্যাঙ্কিংটা হচ্ছে এমন একটা র্যাঙ্কিং যে ওয়েবসাইটের মধ্যে আমারটার অবস্থান কত, পুরো ওয়ার্ল্ড এর মধ্যে অনেক ওয়েবসাইট, তাই না? তো হ্যাঁ, হ্যাঁ। ওয়েবসাইটটার মধ্যে আমার র্যাঙ্কিং কত। তো গুগল পেজ র্যাঙ্কিং এ আমার র্যাঙ্কিং কত? আর বলো দেখি কত দেখা যায়। ওয়ান হ্যাঁ, ওয়ান। ওয়ান। এটা কি ভালো? 10 এর মধ্যে একমাত্র। অবশ্যই খারাপ। না, আচ্ছা, আর একটু চিন্তা করে বলো। মিনিমাম কত টাকা রাখে বস? মানে 10-এর মধ্যে 1 থাকা কি ভালো না খারাপ? মূলত হচ্ছে খারাপ। খারাপ? ভালো। আচ্ছা, খারাপ না, আমি ভালো করবো। বলো, কনফিউশনের মধ্যে থাকো আগে। ভালো বস। আমার খারাপ, আমার মনে হচ্ছে খারাপ। আচ্ছা, খারাপ কয়জন? কে কে বলতেছো খারাপ? আমি খারাপ বলতেছি। আমি ভালো। আমিও খারাপ। সাদিয়া আমি বলছে খারাপ। খারাপ, সবুজ বলছে খারাপ, সুমন? আমি ভালো। আচ্ছা, ভালো। কেন ভালো মনে হচ্ছে? বস 10 হচ্ছে, এখানে হচ্ছে কি পর্যায়ক্রমে 10 হচ্ছে বেশি, মানে যেহেতু র্যাঙ্কের ব্যাপার আছে, তো র্যাঙ্কে যেটা শুরুর দিকে থাকবে সেটা ভালো। হ্যাঁ, সুমনের কথাটা পারফরমেন্সের দিক দিয়ে যদি হইতো, তাহলে যদি হইতো যে পারফরমেন্স বা কোনো কিছু যদি হইতো, তাহলে আবার 10 হলে ভালো হতো। আচ্ছা, তাহলে সুমনের যুক্তিটা খুব ভালো। আমরা যদি বলি যে টপ র্যাঙ্কিং, তাহলে টপ র্যাঙ্কিং বলতে আমরা কি বলি? উপরের দিকে না? পর্যায়ক্রমে। হ্যাঁ, যে ওর র্যাঙ্কে 1 হইছে, মানে কি হুম, সর্বফার্স্ট হইছে। আর র্যাঙ্কিং সর্বপ্রথম। এ সবার নিচে আমরা বলি না ওয়েবসাইট র্যাঙ্কিং বা ভার্সিটি হুম হুম র্যাঙ্কিং এ হুম। ওটা ভালো, টপ একটা ভার্সিটি র্যাঙ্কিং এ 4 হইছে, র্যাঙ্কিং এ 1 হইছে। তার মানে কি 1 হইলে ভালো, 4 হইলে ভালো, আর 5-6 হইলে একটু খারাপের ও দিকে। বস, তার মানে আমার 10-এর মধ্যে মানে সবার প্রথমেই আছে, একাই আছে। জি, জি। এটাই। পেজ ও, র্যাঙ্কিং এ আমরা 1 এই আছি, এখানে কোনো ডাউট নাই। ঠিক আছে? এবার বুঝলাম। আমি তো ঠিক আছে, উল্টা এখন বলছিলাম। এটা একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। এখন তোমাকে একজন বললো যে আমার পেজ র্যাঙ্কিং কত, তুমি বললা 9, ঠিক আছে? তাহলে তো এটা হইলো না, ভালো না। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখবো, ডিজিটাল পেজের একটা ওয়েবসাইট, এটার পেজ একদম। র্যাঙ্কিং কত। হ্যাঁ, আমরা একটু চেক করি, তাহলে আমরা আরেকটু ধারণা পাবো। এগুলো কি ইউনিক কিওয়ার্ড, তো এগুলো তোমার দেখা যায় যে পেজ র্যাঙ্কিং 1-এই থাকে সাধারণত। কই গেল, কই গেল, বুঝতেছে। আচ্ছা, এটা 3-এ আছে, ঠিক আছে? এটাতে খারাপ অবস্থা। তো তবে সিনিয়র স্কোরে আবার আগে আছে 2.8। সিপিআর স্কোরটা হচ্ছে ভালো, তো আমরা সিপিআর স্কোরে যাব। আমাদেরটা একটু দেরিতে আছে। হ্যাঁ, আমাদের সিপিআর স্কোর এর না, স্কোরটা কি? সিপিআর যে স্কোর লোডিং টাইমটা, না বস লোডিং টাইমটা না। না, না। আচ্ছা, সিপিআর স্কোরটা হচ্ছে, এটা হচ্ছে কি এমন একটা স্কোর, এই স্কোরটা তোমার কতগুলো কনটেক্সটের উপরে মেজার করে। আহ, যেমন হচ্ছে তোমার ওয়েবসাইটটা এসইও করা আছে ভিতরে ইন্টারনালি, তোমার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি, তোমার ওয়েবসাইটে ডুপ্লিকেট কন্টেন্ট নাই, তোমার ওখানে ভুয়া লিঙ্ক নাই ওয়েবসাইটে। সো এই ধরনের ব্যাপারগুলো যদি থাকে, তো আস্তে আস্তে তোমার স্কোরটা অনেক আপ হয়। তো এটাও কিন্তু 10-এর মধ্যে। বাট সিপিআর স্কোর অনেক ভালো করা বেশ টাফ, কারণ অনেকগুলো প্যারামিটার মেনটেন করে তোমাকে সিপিআর স্কোরে যাইতে হয়। সো এটা 10-এর মধ্যে 2.8 চলে আর কি, 2.8। বাট এখানে কি বলছে যে এটা যদি মানে কম হয়, 0.1 হয়, কোথায় গেল, 0.1 হয়, তাহলে এটা অনেক পুয়ার, ভেরি পুয়ার। মিনিমাম 5 থাকলে নাকি ভালো। তো আমাদের আমাদের তো সিপিআর স্কোর আমাদের নাই, কারণ আমরা ওগুলো নিয়ে কাজই করি নাই। ঠিক আছে?
বাস দেখাইলো বাস তো সিপিআর স্কোরটা আরেকটু বড় তো বুঝিনি। আমাদের তো একটু যেন ভালোই রেহাই ছিল দেখো 7 না কত ছিল না, আমাদের সিপিআর স্কোর ভালো না। 0 আমার 0.7 আছে আমাদের, 0.0 0.7 দেখলাম। সাবমিট। তো আমাদের হচ্ছে সিপিআর স্কোর ভালো না, তবে পেজ র্যাঙ্ক আমরা আবার আগায় আছি, আমাদেরটা মানে একদম এক। সিপিআর স্কোরটা জিনিসটা কি বস? আচ্ছা, সিপিআর ওই যে স্কোর র্যাঙ্কিংটা হচ্ছে এরকম আহ, যে তোমার ওয়েবসাইটটার কয়েকটা প্যারামিটারে খুব ভালো স্কোর করছে, যেমন কি তোমার ওয়েবসাইটটা এসইও করা খুব সুন্দর করে, তোমার ওয়েবসাইটটাতে ডুপ্লিকেট কোনো লিঙ্ক নাই, এক পেজ বারবার নাই, ইরোর কোনো লিঙ্ক নাই, ক্লিক করলা নট ফাউন্ড এরকম কোনো জিনিস নাই, প্লাস হচ্ছে তোমার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি। সো সবগুলো মিলায় তোমার যদি একটা ভালো র্যাঙ্কিং এ থাকে বা একটা স্কোরে থাকে, সেটা হচ্ছে তোমার সিপিআর স্কোর। ঠিক আছে, তা আমাদেরটা অনেক কম, 0.7, মানে আসলে অনেক কাজ তো করা হয় নাই। তবে আমরা যদি ব্লক ডটটা দেখি, ওখানে আমরা একটু মিনিমাম থাকতে হয় কত? একটু মিনিমাম আগে থাকবে 5 থাকলে নাকি ভালো। আশা করি এটা ভালো থাকবে। এটা কি চেক করতেছে? হ্যাঁ, আচ্ছা, এটার পেজ র্যাঙ্কিং নাই, 0। 0.4 না আরো ভালো। পেজ র্যাঙ্ক কিন্তু নাই, কারণ হচ্ছে কি ব্লক ডট আইসিটি একটা সাবডোমেন তো, আর এটা ওইভাবে ইন্ডেক্সিং নাই, তো এটা একটা ব্যাপার। তাহলে পেজ র্যাঙ্কিংটা বোঝা গেছে। হুম ওয়েব র্যাঙ্কিং আমাদের কিন্তু নাই, নট অ্যাভেলেবেল। Alexa rank আমাদের ওয়েব র্যাঙ্কিং এ আমরা নাই, 0। বস এআই কিন্তু ইভ্যালি কিন্তু অ্যালেক্সাতে ভালোই ছিল 1700 না কত ছিল। হ্যাঁ, ইমেলের তো ভালোই। আর সবচেয়ে বাংলাদেশের মধ্যে বেশি ইয়ে ছিল মনে হয় চালডাল.com 300 না কত ছিল একবার। হ্যাঁ, এদের আচ্ছা, পেজ ওয়েব র্যাঙ্ক আর পেজ র্যাঙ্কের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, পেজ র্যাঙ্কটা হচ্ছে গুগলের সাথে রিলেটেড। গুগলের রেজাল্টে আমি কোথায় অবস্থান করতেছি, দ্যাট ইজ পেজ র্যাঙ্ক। পেজ। হ্যাঁ, আর ওয়েব র্যাঙ্কটা হচ্ছে আমি গ্লোবালি কোথায় অবস্থান করতেছি। ঠিক আছে, গ্লোবালি মানে ওয়ার্ল্ডের আমি কোন জায়গায় আছি। easily.com। ওকে, আমরা এটা নিলাম, আমরা অ্যালেক্সা রিপোর্টে দিব। ঠিক আছে, তাহলে আমরা এখানে ওয়েব র্যাঙ্ক আর পেজ র্যাঙ্কটা বুঝতে পারি। অ্যালেক্সাটা কি তাহলে গ্লোবাল না ওয়েব র্যাঙ্ক? তো অ্যালেক্সাটা হচ্ছে ওয়েব র্যাঙ্ক, মানে ওয়ার্ল্ডে আমার অবস্থান কোথায়। আর আমার হচ্ছে, দেখো এই যে অ্যালেক্সা একটা ওয়েব র্যাঙ্কিং সিস্টেম, দ্য সাইট র্যাঙ্ক ইজ 9552 ইন গ্লোবাল ইন্টারনেট এঙ্গেজমেন্ট, মানে পুরা ওয়ার্ল্ডের যত ই কমার্স আছে তার মধ্যে 9552 নাম্বার র্যাঙ্কিং এ সে আছে। বুঝা গেছে? তো দেখো এখানে ওদেরও কিন্তু অনেক গ্যাপ আছে, 344 কিওয়ার্ড গ্যাপ আছে। ঠিক আছে, ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ড, এর মধ্যে ওরা র্যাঙ্কে চলে গেছে। আর এতগুলো হচ্ছে বায়ার কিওয়ার্ড, মানে এগুলো ওদের কি বলবো, মানে ক্রেতা থেকে আসতে পারে, এগুলো জাস্ট এক্সপেক্টেড করছে ওরা, অপরচুনিটি গুলো এক্সপেক্ট করছে। এদের সিমিলার সাইট হচ্ছে দারাজ, তো আমরা এটা দিয়ে দেখি কি অবস্থা। ডিজিটাল পিসে চেক করতেছ নাকি বস? বাস স্টারটেক কেন ওদের সিমিলার কেন ওই যে ইলেকট্রনিক আলাদা, স্টারটেক আসবে আলাদা। আচ্ছা, এখন দেখো ইভ্যালি আর দারাজে কত ডিফারেন্স দেখছো তুমি? 39 কে কে আর ওখানে মাত্র ছিল সংখ্যায়, আর গ্লোবাল র্যাঙ্কিং এ ওরা অনেক আগে আছে, 4656। এটা কি বলো দেখি, কি র্যাঙ্ক? সাদিয়া বলো। গ্লোবালি র্যাঙ্ক মানে ওদের কত, মানে ওয়ার্ল্ডের সিরিয়াল। আচ্ছা, সাদিয়া বলো, এটা ওয়েব র্যাঙ্ক নাকি পেজ র্যাঙ্ক? এটা ওয়েব র্যাঙ্ক। ওকে, এই তো, তাহলে ওয়েব র্যাঙ্ক আর পেজ র্যাঙ্ক বোঝা শেষ। এই পেজ র্যাঙ্কটা কি বস? আমি বুঝি নাই। পেজ র্যাঙ্ক বুঝো নাই? পেজ র্যাঙ্ক যেটা আগে বুঝাইলা ওটা গুগলের সাইডে, গুগলের 1 থেকে 10 আমরা এখানে যখন সার্চ দেই। আচ্ছা, মজার ব্যাপার হলো হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10টা, অ্যাকচুয়ালি একটা, এটা 10টা। 10টার মধ্যে ধরো যে দিলাম আইসিটি হাব, এই একই আছে কিন্তু। এখানে তোমার কোথায় আসে আইসিটি হাব ডট নেট অ্যাকচুয়ালি 3 নম্বর
আইসিটি হাব ডট নেট আমাদের কিওয়ার্ড এটা। তো এটা কি আসছে? হ্যাঁ একে আছি 1 একই 2 আছে 3 1 2 তিনটা 3 4 5 অলমোস্ট 5টাই আমাদের, দেখছো? 1 2 3 4 হ্যাঁ 5। তো এইটার কারণে বড় দিক দিয়ে আমরা পেজ র্যাঙ্কিং এ আগায় আছি গুগলের। গুগলের। মানে এটা হচ্ছে পেজ র্যাঙ্কিং, এটা পেজ তাহলে এই আমার 10 এর মধ্যে 1 5 2 দিবে। 3 4 5 6 7 8 9 10টা। কয়টা পাইছো? 10টার মধ্যে আমাদের অবস্থান 1 2 3 4 মানে ফার্স্টে, প্রথমে আছে। প্রথম ওয়ানে। সো আমাদের এটা এখন এটা হচ্ছে আমি পেজ যদি- র্যাঙ্ক। হ্যাঁ এটা পেজ র্যাঙ্ক। তো এটা একটা ব্যাপার। আর আমরা গ্লোবাল র্যাঙ্কিং এ কোথাও নাই, কারণ আমাদের ভিজিটর অনেক কম। তো ওরা এটা আমরা ইন্ডেক্সিং সিরিয়ালের করার, মধ্যেই পড়ি না, আমাদের সিরিয়ালের মধ্যে। হ্যাঁ সিরিয়ালের মধ্যেই পড়ি না, স্টার থেকে এগুলো পড়ে। তো এটা একটা ব্যাপার। তো পেজ র্যাঙ্ক আর ওয়েব র্যাঙ্ক ডিফারেন্সটা বুঝছো? মোটামুটি বুঝছো তো নাকি? হ্যাঁ ওকে, একটু এখন ব্রেক আসি। দিবেন না বস? হ্যাঁ কোনো ব্রেক হবে না। ব্রেক তো শেষই হয়ে যাবে, আর তো কয়টা টপিকই আছে, আর কি ব্রেক নিবা? নাহলে 40 মিনিট পারলে এটাও অফ হয়ে যাবে তখন। ব্রেক তো নিলে হবে না। আচ্ছা ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক তো সেদিন বুঝাইলাম, মনে পড়ে? হ্যাঁ বুঝছি বস। বলো দেখি সবুজ ব্যাকলিঙ্ক কি? ব্যাকলিং হচ্ছে যেগুলো টপ রেটেড যেগুলো ওয়েবসাইট আছে সেখান থেকে যদি মানে ক্লিক করে আমার ওয়েবসাইট যদি আসে সেগুলো হচ্ছে ব্যাকলিং। ওকে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। হুম হুম হুম। আচ্ছা সাদিয়া। আমি বুঝলাম কি বল জানো, হ্যাঁ, আমি বুঝছিলাম প্রথমে যে আমার সাইটে ক্লিক করে যদি অন্য সার্ভিস যায় তাহলে এটা হচ্ছে ব্যাকলিং। না এটা তো তোমার হচ্ছে, এটা কি বলো তো সাদিয়া? তো অন্য আমার পেজে, সাইটের ব্যাকলিং হচ্ছে আমার পেজে ক্লিক করে আরেক আউটবাউন্ড। পেজে এটা যদি যায়, ইনবাউন্ড আউটবাউন্ড এটা আউটবাউন্ড। ইনবাউন্ড এটা আউটবাউন্ড আউটবাউন্ড। আর ব্যাকলিংটা হচ্ছে ইনবাউন্ড। ইনবাউন্ড, হ্যাঁ। মানে সুমন্ত বাইরের সাইটে কোনো এবার বাইরের বুঝছি। আমার সাইটে আসলে তখন এটা ব্যাকলিংক বা ইনবাউন্ড। ব্যাকলিং আর ইনবাউন্ড। আমরা যদি মেসেঞ্জারে একটা লিংক দিলাম সেখান থেকে যদি আমার সাইটে আসে সেটা হচ্ছে ব্যাকলিংক। ব্যাকলিং হ্যাঁ একটা ব্যাকলিঙ্ক, হ্যাঁ 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 এটা একটা ব্যাকলিঙ্ক। আর যদি আমার সাইট থেকে কারো সাইটে যায় সেটা হচ্ছে আউটবাউন্ড। আউটবাউন্ড। এটারও বস অনেক ইয়া আছে, মানে রুলস আছে, মানে ব্যাকলিং হুম। খালি করলে হবে না। আমি কিছু বলি তাহলে এই সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ বলো বলো। যেমন ব্যাকলিং খালি তৈরি করলে হবে না, ব্যাকলিং একটা নিয়ম আছে। যেমন আমি যদি একদিনে 50টা ব্যাকলিং তৈরি করি তাহলে কিন্তু সেটা বেশি ইয়া হবে না। যদি আমরা এক মাসে মানে এক সময় নিয়ে 50টা ব্যাকলিং তৈরি করি তাহলে সেটা বেশি উপকৃত হব। তারপর আমাদের হাই কোয়ালিটি ব্যাকলিং, যেমন সাধারণত ব্যাকলিংকে স্কোর থাকে 100, যেমন ফেসবুক, তারপর টুইটার বা বিভিন্ন এইসব ওয়েবসাইটের থাকে মানে হাই কোয়ালিটি, মানে 100 থাকে। এগুলো থেকে যদি ব্যাকলিং তৈরি করা যায় সেটা বেশি উপকৃত হওয়া যায়। যেমন ডোমেইন অথরিটি অনেক, মানে ডোমেইন অথরিটি থেকে যদি ব্যাকলিং করা যায় তাহলে ভালো। তারপর আবার সিমিলার, যেমন আমি একটা দিচ্ছি রেস্টুরেন্ট রিলেটিভ, আমার ওই রকম ওয়েবসাইট থেকে, যেমন ফুড পান্ডা এরকম ওয়েবসাইট যদি ব্যাকলিং তৈরি করা যায় সেটাও অনেক কাজে দেয়। ওকে, এই আর কি। যেমন আমরা হচ্ছে ধরো যে একটা সার্ভিস দেই, কি সার্ভিস দেই? সফটওয়্যার তৈরি করি। এখন এই ব্যাকলিংটা যদি আমাদের করা বা হচ্ছে আমরা যদি ইয়ে থেকে দেই, মিডিয়াম থেকে আসে, কোরা বা মিডিয়াম থেকে, একটা ওগুলো হচ্ছে একটা টেকনিক্যাল ডিসকাশনের ব্যাপার বা স্ট্যাক ওভারফ্লো, এগুলো থেকে আসে, তাহলে এগুলো হচ্ছে টেকনোলজি রিলেটেড ফোরাম। ওখান থেকে বেশি রিচ হওয়ার মানে চান্স থাকে। এই জন্য ওই ওখানকার ব্যাকলিং গুলো বেশি কার্যকরী। আর টুইটার ফেসবুক এগুলো মানুষ সচরাচর ব্রাউজ করে এবং ক্লিকও করে, এই জন্য এগুলোতেও ভালো ব্যাকলিং আশা করা যেতে পারে। বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ বস। ওকে, ব্রেক লাগবে? আপু কয়টা আছে? দুইটা তো আছে। আর দুইটা, এর মধ্যে ইম্পর্টেন্ট এইটাই। আচ্ছা এখানে কোনো চেঞ্জ লক্ষ্য করতেছো? হুম কি চেঞ্জ? হুম আইএমপি ছিল আগে। এএমপি হবে, আইএমপি ভুল করে দিছি। আচ্ছা এটা বুঝো নাই, এমনিতে হয়তো যেহেতু মিস্টেক ছিল এই জন্য বুঝোও নাই যদিও, তাই না?
হুম। আচ্ছা এএমপিটা কি জিনিস? এমপি প্লাগইন। প্লাগইন আচ্ছা আচ্ছা এটার সাথে রিলেটেড আচ্ছা এই এই ইন্টারফেস গুলোর সাথে তোমরা বেশি পরিচিত কি জানো? যে ফেসবুক স্টোরি, তারপরে আর কি আছে, আইডিয়া ইনস্টাগ্রাম স্টোরি, এই যে মনে পড়ে এই যে এই ধরনের একটা ব্যাপার, এটা চলে যায় আবার আসে, আবার চলে যায় আবার আসে, আবার স্লাইডারের মতো। হুম। তো এটার একটা নাম আছে না? এটা কি আমরা তো এমপি? স্টোরি সম্বন্ধে জানি, এটাই এএমপি। এএমপি জিনিসটা কি? এমবি হচ্ছে এক্সেলারেটেড মোবাইল পেজ, বুঝতে পারছো? এক্সেলারেটেড মোবাইল পেজেস, এটা গুগলের তৈরি একটা জিনিস। এটা একটা ফ্রেমওয়ার্ক বলতে পারো বা একটা সিস্টেম, যেটা হচ্ছে মানে ইনস্ট্যান্ট আমি একটা জিনিসের পুরো জিনিসটা না ঢুকে আমি পুরো জিনিসের একটা কি পাইতেছি, ইনফরমেশন পাই যাচ্ছি। যদিও ওয়েবসাইটে এখনো স্লাইডারও বলা যায় বস, এক কোডে স্লাইডারও বলা যেতে পারে, যদিও ওয়েবসাইটে এতটা এখনো পপুলার না, বাট ফেসবুক আর ইনস্টাগ্রামে খুব পপুলার হয়েছে এই জিনিস। হ্যাঁ হ্যাঁ। বাট ওয়েবসাইটে এখনো আমরা সেভাবে কোনো ওয়েবসাইট পাই নাই যে ওয়েবসাইটে এএমপি ইনেবল হয়েছে। এটা গুগলের তৈরি একটা জিনিস, বুঝা গেছে? বাট অদূর ভবিষ্যতে ওয়েবসাইট গুলো এইভাবে চলে আসবে খুব দ্রুত, কারণ ফেসবুক এবং ইনস্টাগ্রামে খুব চলে এই জিনিস, এই দুইটা খুব ওরা অ্যাডপ্ট করে নিছে। এটা কিন্তু গুগলের তৈরি, বাট ফেসবুক চালাইছে বেশি। এটার সাথে রিলেটেড ব্যাপারটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ, ঠিক আছে? এটা একটা মানে এগুলো আসলে ডেভেলপমেন্ট সেক্টরের জিনিস। তারপরে বলতেছি প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপটা এরকম যে তুমি ইনস্ট্যান্টলি সবকিছু দেখতে পাবা, পুরো ওয়েবসাইট ব্রাউজ করার সময় কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করে সব খবর পেয়ে যাই, তাজা নিউজ গুলো, তাহলে আমার ভিতরে ঢোকার দরকার আছে? না। যেমন হচ্ছে আমরা ফেসবুক স্টোরিতে ঢুকে একটা মানে পুরো ইনফরমেশনটা মোটামুটি মজাও পাইলাম, দেখেও ফেললাম, ভালোও লাগলো, দিলাম শেষ। তো এটা আর কি ব্যাপার। দেখো যে এটা স্টোরিজ গুলো এরকম, ঠিক আছে? তো এখানে মোটামুটি সিলেক্ট করে দিলাম স্টোরিতে, ও অটোমেটিকলি নিয়ে আসবে, দেখছো? তো এটা কোডিং এর রিলেটেড একটা ব্যাপার, যদিও এটার সাথে এসইও এর একটা রিলেশন আছে। তো ওয়ার্ডপ্রেসের জন্য একটা প্লাগইন আছে এএমপি, ঠিক আছে? তো এটা বেশ চলে, দেখো ইনস্টল কম না কিন্তু, 1 উইক এগো আপডেট হইছে। দ্যাট মিন্স এটা একটা ট্রাস্টওয়ার্ড একটা প্লাগইন, এবং আমরা চাইলে এরকম এএমপি বানাইতে পারি, বাট আমরা আসলে করি না কারণ খুব বেশি কাজে লাগে না, এখনো জনপ্রিয়তা আসে নাই। এখনো ওইভাবে আমরা ওয়েবের সাথে এটার সম্পর্ক তৈরি করতে পারি নাই। তারপর জানে রাখলা, আচ্ছা ইম্পর্টেন্ট এসইও টুলস, এটা আমরা বাদ রাখি, এটা আমরা কাজ করতে করতে এসইও টুলস গুলো সম্বন্ধে আরো জানতে পারবো, ঠিক আছে? এটা জাস্ট কিছুই না, এসইও রিলেটেড যত মেকানিজম বা সফটওয়্যার আছে সেগুলোই অ্যাকচুয়ালি এই তোমার টুলটার আন্ডারে পড়বে। সবুজ কোন টুল, স্পেশাল টুল নাম বলতে পারবা? না বস। সাদিয়া? যত টুল, কিওয়ার্ড রিসার্চ টুল, তারপর অন পেজ অফ পেজ টুল, তারপর ওয়েব অ্যানালাইসিস টুল আছে, এসইও অ্যানালাইসিস টুল আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার, আরইএফস, এই কি হ্যাঁ এইচরেফ, রেফারেন্স, তারপর ইয়োস্ট, হ্যাঁ ইয়োস, হ্যাঁ তারপরে এসএম এসইএম রাশ, হ্যাঁ এই ধরনের SEO টুলস রাশ। গুলো আছে। আমরা এগুলো আস্তে আস্তে আরো জানবো, কাজ করতে করতে শিখবো। আচ্ছা Google ডোমেইন keyword এন্ড পেজ অথরিটি,
লাস্ট একটা টপিক, ডোমেইন এন্ড পেজ অথরিটি। এটা সম্বন্ধে কেউ কিছু বলবে? না। সবুজ? সবুজ আছো? ওকে, বিজি। সবুজ সুমন দুজনে বিজি। হ্যাঁ বস। হ্যাঁ সবুজ, ওই যে ডোমেইন এবং পেজ অথরিটি বলতে পারবা এই ব্যাপারে? হ্যাঁ বস, আমি যে দেখলাম খালি কোনো মতে কেবল শুরু করছিলাম। ও আচ্ছা আচ্ছা। কি মোবাইল টোবাইল আসছে নাকি? সাদিয়া বলতে পারবে নাকি? না, বুঝি নাই। এটা জটিল কিছু না। কি হলো, কই গেল? কি কিছু পায় নাই? এটা কোনো কথা? আরে আমাদের সাইটটার কোনো ইয়াই নাই। আচ্ছা, এসইওর ডোমেইন অথরিটিটা হচ্ছে এরকম একটা ব্যাপার যে আমার এই ডোমেইনটা কিছু প্যারামিটারের মধ্যে পড়বে, করার পরে ওরা একটা স্কোর দিবে যে এই ডোমেইনটার অ্যাকচুয়ালি ভ্যালু কিরকম। ঠিক আছে, এখানে যেমন দেখা যাচ্ছে যে ডোমেইন অথরিটি স্কোর হচ্ছে 95, লিঙ্কিং রুট ডোমেইন, র্যাঙ্কিং কিওয়ার্ড, ঠিক আছে, কিওয়ার্ড, তারপর আমার এই ডোমেইনটা কোন কোন জায়গায় লিংক করা, এটার একটা এসইওর মনে করো যে একটা ওয়েট, সবকিছু মিলায় একটা ডোমেইনের অথরিটি আসে। অথরিটি কেমন, যেমন google.com যদি আমি দেই খুঁজে এখানে, তাহলে বুঝো কি হইব এটা। ঠিক আছে, এটার অথরিটি এটা হচ্ছে কি 95, 850 কে এটার সাথে লিংক করে রাখছে কোনো না কোনো ভাবে। ঠিক আছে, এবং এটা কিওয়ার্ড র্যাঙ্কিং হচ্ছে, মানে র্যাঙ্কিং কিওয়ার্ডের মধ্যে এরা এতগুলো আছে 22.3 মিলিয়ন। বুঝা গেছে মানে কি, বিশাল ব্যাপার। স্প্যাম, এই গুগল ইউজ করে কি স্প্যামিং করে কেউ? অনেক কম, অনেকে করে না, সামনে আগে পিছে কিছু লাগায় google.com দিয়ে পাঠায় দেয়। তো এই হচ্ছে ব্যাপার। তো বুঝা গেছে এই কাহিনীটা, ডোমেইনের অথরিটিটা ক্লিয়ার না নাকি? হ্যালো, বুঝলাম। ওকে, বাকিরা কই গেছে দুজন? সবুজ আছো? সবুজ আর সুমন মনে হয় হাঁপায় হ্যাঁ গেছে। বস। এই কল আসছে নাকি? আরে কল আসতেছে খালি। ওরে আল্লাহ, আমি এত মিউট করে রাখছিলাম, সরি। আমি তো কথা বলতেছি, করছি কি রে, কথা শুনতে পাই না কেন? আচ্ছা শেষ খেয়াল করি নাই। মোটামুটি। পেজ অথরিটিটা হচ্ছে আমার একটা যেমন পুরো ডোমেইনের একটা ব্যাপার ছিল, আর পেজ হচ্ছে স্পেসিফিক কোন একটা পেজের। তো এই ব্যাপারটা খুব দেখছি। বেশি বস ইম্পর্টেন্ট, বস বস আর কি বস। মানে ওয়েব
ওয়েব ডোমেইন অথরিটিটা হচ্ছে কি পুরো ওয়েবের মধ্যে তোমার ডোমেইনটার আসলে ওয়েট কত, এসএস স্কোর কত, এই ডোমেইনটা তোমার কতগুলো ওয়েবসাইটের সাথে লিংক করা, এটার একটা সারমর্ম হচ্ছে ডোমেইন অথরিটি। আর পেজ অথরিটি হচ্ছে ওই সিঙ্গেল পেজ, দেখা যাচ্ছে একটা ভালো ওয়েবসাইট অনেকগুলো পেজ চলে, তো ওই পেজটার একটা স্পেসিফিক পার্ট দেখা যাচ্ছে খুব বেশি পপুলার বা ওটার সাথে বেশি অনেকগুলো লিংক করা, তো ওটা হচ্ছে ওই পেজের অথরিটি। ক্লিয়ার? ক্লিয়ার। তো মোটামুটি এটাই আর কি, ডোমেন এবং পেজের অথরিটির ব্যাপারটা খুব বেশি স্পেশাল কিছু না, তবে জানে রাখলে ভালো যে এইগুলো কি সবগুলো মিলায় তো একটা পেজের ডিমান্ড তৈরি করে। যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তো আর কারো কোনো কোশ্চেন এই সেকশন পুরাটাতে? না, তো অনেক কিছু শিখছো নাকি? অবশ্য ভিডিওটা দেখে অডিওটা স্পট দেখে নিলে আরো ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি। ওকে, হ্যাঁ, ঠিক আছে। বাস আর কোনো রেকর্ডিংটা অফ করে কোশ্চেন? দাও। রেকর্ডিং তো এমনিতেই যাইবো গা।